সায়ন্তিকা ধরু করে ঘুম থেকে উঠল। ওর বুক চিপ করছিল। ও একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছে। স্বপ্নে ও একটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন গলির মধ্যে দাঁড়াচ্ছিল। বাতাস ভারী আর ঠান্ডা ছিল। ও ফিসফিস করে কথা বলার অস্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছিল। এন বাতাসে গোপন কথা ভেসে বেড়াচ্ছে। ও কাউকে দেখতে পাচ্ছিল না, কিন্তু ওর মনে হচ্ছিল কেউ ওকে ছায়া থেকে দেখছে। স্বপ্নটা এটাই বাস্তব আর স্পষ্ট ছিল। এখনো নিজের বিছানায় জেগে থেকেও ওর শিরদানরা দিয়ে একটা হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। 25শে আগস্ট 2025 সালের সকালের আলো জানলা দিয়ে ঘরে আসছিল, কিন্তু স্বপ্নের ভাত্তিক অনুভূতিটা ঘরের মধ্যে একটা ভূতের মতো রয়ে গিয়েছিল। ও অস্বস্তিকর অনুভূতিটা জেডে ফেলার চেষ্টা করল। ওর পরিবার উত্তর কলকাতার একটা খুব পুরনো বাড়িতে থাকত। এটা তাদের পরিবারের বাহু পুরুষের বাসস্থান ছিল, অসংখ্য গল্পের নীরব সাক্ষী। বাড়িটার অনেক ঘর, লম্বা বারান্দা আর পুরনো কাঠ ও ভুলে আওয়া সমিতির একটা বিশেষ গন্ধ ছিল। তবে একটা ঘর সবসময় তালাবন্ধ থাকত। ওর ঠাকুমা এটাকে নিষিদ্ধ ঘর বলতেন। ওকে বলা হয়েছিল কখনোই ভেতরে না আয়। এটা ওকে আরো কাকতুহলী করে তুলেছিল। এটা ওর নিজের বাড়িতেই একটা রহস্য ছিল, একটা তালাবদ্ধ দরজা, যার পেছনে এমন সব গোপন কথা ছিল যা ও মরিয়া হয়ে জানতে চাইছিল। সেই বিকেলে স্বপ্নের ভয় আর তীব্র কাতুহলের এক অদ্ভুত মিশ্রণে চালিত হয়ে সায়ন্তিকা একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করল। নিষিদ্ধ ঘরের চাবিটা একটা হুকে ঝোলানো ছিল, ভুল করে সেখানেই রেখে দেওয়া হয়েছিল। ওর বুকটা ধুক করে উঠল। এটাই ওর সুযোগ ছিল। একটা গভীর শ্বাস নিয়ে ও পুরনো মরচে ধরা চাবিটা ধরল। নিষিদ্ধ দরজার দিকে হাঁটার সময় ওর হাত সামান্য কাঁপছিল। বাড়িটা শান্ত ছিল, আর মেঝে থেকে আসা প্রতিটি গাঞ্চ কাঞ্চ শব্দ ওর গোপন অভিযানের একটা উচ্চ ঘোষণার মতো শোনাচ্ছিল। নিয়মের বাইরে গিয়ে কাজ করার জন্য ওর মধ্যে উত্তেজনার একটা শিহরণ ছিল, সাথে একটু অপরাধবোধও ছিল। কাঁধের ওপর দিয়ে শেষবারের মতো দৃঢ়ভাবে তাকিয়ে ও চাবিটা তালার মধ্যে ছকালো। একটা পুরনো লোক গভীর ঘুম থেকে ওঠার মতো করে তালাটা খাঞ্চ খাঞ্চ শব্দ করে ঢুলল। দরজাটা খঞ্চ করে খুলে গেল। ভেতরে ধুলো আর মাকড়সার জালে ফাঁকা একটা ঘর দেখা গেল। একটা নোংরা জানলা দিয়ে সূর্যের আলো ছকার চেষ্টা করছিল। বাতাসে ভাসমান ধুলোর কণাগুলোকে ছোট ছোট নর্তকীর মতো দেখাচ্ছিল। একটা অন্ধকার কোণে একটা ছোট কাঠের সিন্দুক একা বসেছিল। এটাকে প্রাচীন আর গুরুত্বপূর্ণ দেখাচ্ছিল। ওর স্বপ্নটা হাতা করে একটা এলোমেলো দুই স্বপ্নের চেয়ে একটা চিহ্নের মতো মনে হলো, যা ওকে এই মুহূর্তে এই ঘরের দিকে ঠেলে দিচ্ছিল। ওর কাতুহল এখন ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সায়ন্তিকা সাবধানে কাঠের সিন্দুকটার কাছে গেল। এটা খুব সুন্দরভাবে খোদাই করা ছিল। যদিও ধুলোর স্তরের অনেক বিবরণ খেকে রেখেছিল। ওর পোশাকের হাতা দিয়ে আলতো করে ঢাকনাটা মুছল। তাতে জটিল ফুলের নকশাগুলো বেরিয়ে এলো। ছিটকিনিটা শক্ত ছিল, কিন্তু একটা নরম ক্লিক শব্দ করে সেটা খুলতে পারল ভেতরে। বিবরণ লাল মখমলের বিছানায় একটা ছোট চামড়ার বাঁধাই করা ডায়েরি আর একটা হলুদ হয়ে কাগজের টুকরো ভাঁজ করে রাখা ছিল। ওর মনে হচ্ছিল ও একটা সত্যিকারের গুপ্তধন খুঁজে পেয়েছে, ওর পরিবারের লুকানো অতীতের একটা অংশ। ও প্রথমে ডায়েরিটা তুলল। চামড়াটা বয়সের কারণে ফেটে গিয়েছিল আর পাতাগুলো ভাঙ্গুর ছিল। ভেতরের হাতের লেখাটা মার্জিত, কিন্তু পারা কঠিন ছিল। বিবরণ বাদামি কালি দিয়ে লেখা মনে হচ্ছিল। এটা অনেক আগের একটা ব্যক্তিগত ডায়েরি। ও সাবধানে ডায়েরিটা একপাশে রাখল। নিজেকে প্রতিশ্রুতি দিলে পুরো এটা বোঝার চেষ্টা করবে। ওর মনোযোগ এখন পুরোপুরি ভাঁজ করা কাগজের টুকরোটার দিকে ছিল। এটা অন্যরকম, আরো রহস্যময় মনে হচ্ছিল। এটা একটা সূত্র, একটা গোপন বার্তা, যা ওর জন্য অপেক্ষা করছিল। সাবধানে কাগজটা খুলতে ও একই মার্জিত হস্তাক্ষরে লেখা একটা ছোট কবিতা দেখতে পেল। শব্দগুলো বিভ্রান্তি করছিল, একটা ধান্দা, যা ওর কাছে তাৎক্ষণিকভাবে কোনো অর্থ বহন করছিল না। এটা একটা চালাক মানুষের বাড়ির কথা বলছিল, একটা লুকানো জায়গার কথা,
আর পুরনো ইংরেজদের ঘাটের পাশের একটা জায়গার কথা, এর সব কিছুর মানে কি? এই চালাক মানুষটাকে ছিল, আর ইংরেজদের ঘাটের এত গুরুত্ব কি ছিল? নোটটা একটা পাজল বক্সের মতো ছিল, আর ও এর অর্থ বোঝার চাবি খুঁজে বের করার জন্য এক প্রবল ইচ্ছা অনুভব করছিল। এটা একটা রহস্য ছিল, যা সমাধানের জন্য ডাকছিল। কবিতাটি ছিল, এখানে যেখানে মন স্থান রাখে ইংরেজরা, এখানে ঘুমা খাটের পাশে। সেই বাড়িটা খোঁজে আলাদা, সেখানেই পাবে গুপ্তধনের হুদা। সাউন্তিকা লাইনগুলো বারবার পারল ইংরেজদের ঘুম। এর মানে কি কবরস্থান, গুপ্তধনের হুদা? এটা কি সত্যিকারের গুপ্তধন হতে পারে, এমন সোনা আর গয়না? ওর মনে নানা সম্ভাবনার ঝাড় বাইছিল। এটা খুব বড়, খুব উত্তেজনাপূর্ণ, আর একটু বেশি ভীতি করছিল একা সামলানোর জন্য। ও জানত কাকে ডাকতে হবে, ওর সেরা বন্ধু সন্দীপন। এক মুহূর্ত না ভেবে সায়ন্তিকা ফোনটা হাতে নিয়ে সন্দীপনের নম্বরে ডায়াল করল। সে ছিল ওর প্রতিটি অর্বেচারের সঙ্গী, ওর শার্লকের ওয়াটসন। সে সবসময় শান্ত এবং যৌক্তিক উপায়ে সবকিছু দেখত, যা ওর আবেগপ্রবণ উত্তেজনাকে পুরোপুরি সামলে নিত। ফোনটা দুবার বাজার পর সে ধরল। হ্যালো, তার হাসি খুশি কণ্ঠস্বর উত্তর দিল। সন্দীপন, তুমি বিশ্বাস করতে পারবে না আমি কি খুঁজে পেয়েছি। সায়ন্তিকা উত্তেজিত আর সাসপেন্সের মিশ্রণে বলে উঠল। ও সবকিছু একসঙ্গে বোঝানোর চেষ্টা করল। সুবর্ণ, নিষিদ্ধ খল, সিন্দুক, ডায়েরি আর রহস্যময় নোট। সন্দীপন ফোনের অন্য প্রান্তে ঠুরু ধরে শুনল, এমনটা সে সবসময় করত। সে ওকে ওর শ্বাসরুদ্ধকর গল্পটা শেষ করতে দিল, কোনো বাধা না দিয়ে। ওর বলা শেষ হলে একটা ছোট বিরতি ছিল। একটা নিষিদ্ধ ঘরে একটা পুরনো নোট, মনে হচ্ছে আমাদের গল্পের শুরু। সে বলে, তার কণ্ঠে কাকতুক ছিল। তুমি কি নোটটা আমাকে পড়ে শোনাতে পারবে? সায়ন্তিকা নিজেকে শান্ত করার জন্য একটা গভীর শ্বাস নিল এবং কবিতার 4টি লাইন ধীরে ধীরে ও স্পষ্ট করে পড়ল, প্রতিটি রহস্যময় শব্দে জোর দিয়ে। সে তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করল, আশা করছিল সে ওর মতোই রোমাঞ্চিত হবে। পড়া শেষ হলে সন্দীপন হাসল। ইংরেজরা এখানে ঘুমায়। এটা সম্ভবত একটা পুরনো ব্রিটিশ বাস্তি, বা এমনকি একটা কবরস্থান বোঝানোর একটা সৃজনশীল উপায়। সায়ন্তিকা, চিন্তা করো না, এটা তোরটা ভুতুরে নয়, ওটা শোনাচ্ছে, সেই উক্তি দিল। আর একজন চালাক মানুষের বাড়ি। আচ্ছা, সেটা একটা লাইব্রেরি, একটা স্কুল, অথবা হয়তো পুরনো দিনের কোনো লেখক বা পণ্ডিতের বাড়ি হতে পারে। এটা একটা ঠান্ডা, আর আমরা ঠান্ডা সমাধান করতে ভালোবাসি, তাই না? তার যৌক্তিক বাক্যটা সান্ত্বনাদায়ক ছিল, ফিটিকোর রহস্যটাকে একটা মজাদার জলের চেয়ে পরিত করছিল। তুমি ঠিক বলেছ। সায়ন্তিকা একমত হলো, অনেক বেশি সাহসী অনুভব করছিল। সন্দীপনের শান্ত দৃষ্টিভঙ্গি ঠিক সেটাই ছিল যা ওর দরকার ছিল। কিন্তু আমরা কিভাবে বের করব কোন বাড়িটা এটা? উত্তর কলকাতা, পুরনো বাড়ি আর খাটে ভরা। সন্দীপন এক মুহূর্ত ভাবল, আমার একটা আইডিয়া আছে, সে বল। তার কণ্ঠস্বর খাটুক থেকে গম্ভীর হয়ে উঠল। আমাদের একজন বিশেষ দরকার। আমাদের এমন কাউকে দরকার এই শহরের সব পুরনো গল্প আর গোপন কথা জানে। আমাদের সন্দীপন আঙ্কেলের কাছে যেতে হবে। তিনি কলকাতার ইতিহাস সম্পর্কে সবকিছু জানেন। সিধু আঙ্কেল একটা দারুণ আইডিয়া ছিল। তিনি সন্দীপনের কাকা ছিলেন, একজন ইতিহাস অধ্যাপক। তিনি কলকাতার অতীতের চলন্ত বিশ্বকোষের মতো ছিলেন। তিনি পুরনো মানচিত্র, ভুলে যাওয়া গল্প আর সবকিছুর চেয়ে বেশি একটা ভালো রহস্য ভালোবাসতেন। তিনি নিশ্চয়ই ইংরেজদের খাট আর তার আশেপাশে বসবাসকারী চালাক মানুষদের সম্পর্কে কিছু জানতেন। এটা দারুণ সন্দীপন, সায়ন্তিকা বলে উঠল। সিধু আঙ্কেল অবশ্যই আমাদের এই কোরভান্তে সাহায্য করতে পারবেন। আমরা কখন তার সাথে দেখা করতে যাব? পরিকল্পনাটা ইতিমধ্যেই ওর মনে তাড়াতাড়ি হতে শুরু করেছিল, আর ওয়ার্বের ছাড়টা প্রতি মুহূর্তে আরো বাস্তব মনে হচ্ছিল। চলো কালায়, সন্দীপন সঙ্গে সঙ্গে প্রস্তাব দিল। আমি আজ রাতে তাকে ফোন করে বলব, হে আমাদের তার জন্য একটা ঐতিহাসিক খান্দা আছে। তিনি এই ধরনের জিনিস খুব ভালোবাসেন। আমরা স্কুলের পর আমার বাড়িতে দেখা করতে পারি, আর তারপর আমরা একসঙ্গে তার বাড়িতে যাব।
শান্তিকা নোট আর ডায়েরিটা আনতে ভুলো না। তিনি সেগুলো নিজে দেখতে চাইবেন। প্রাচীন ডায়েরি আর রহস্যময় নোটটা সিধু আঙ্কেলের মতো একজন বিশেষজ্ঞকে দেখানোর কথা ভেবে সায়ন্তিকা নতুন করে উত্তেজনা অনুভব করল। এটা ক্রমশ আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছিল। তারা কিছুক্ষণ আরো কথা বলল, গুপ্তধন কি হতে পারে তা নিয়ে অনুমান করে। সন্দীপন মজা করে বলল, এটা হয়তো পুরনো ফুলে আওয়া ব্রিটিশ মিষ্টির একটা বাক্স হতে পারে। তখন শায়ন্তিকা আরো জমকালো কিছু, এমন একটা হারানো রাজকীয় নেকলেসের আশা করছিল। আয় হোক না কেন, আসলে রোমাঞ্চ ছিল খঞ্জার মধ্যে। রহস্য তাদের একত্রিত করেছিল, একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে তাদের এক করেছিল। তারা ছিল একটি দল, তাদের শহরের লুকানো ইতিহাসের গাভুরে একটি অভিযান শুরু করার জন্য প্রস্তুত। নিষিদ্ধ ঘরটি আর ভীতি করছিল না, এটি ছিল একটি অসাধারণ ওয়েবেচারের প্রবেশদ্বার। তারা ফোন রাখার পর সায়ন্তিকা তার ডেস্কে রাখা পুরনো ডায়েরি আর নোটটার দিকে তাকাল। রহস্যটা এখনো সমাধান হয়নি। আসলে এটা মাত্র শুরু হয়েছিল। কে নোটটা লিখেছিল, ডায়েরিটা কি গোপন কথা ধারণ করে, আর এই সূত্রের শেষে তাদের জন্য কি গুপ্তন অপেক্ষা করছে। ওর কাছে এখনো উত্তর ছিল না, কিন্তু আর ভয় পাচ্ছিল না। সন্দীপনকে পাশে নিয়ে আর সিধু আঙ্কেলকে পথপ্রদর্শক হিসেবে পেয়ে ওয়া কিছু আসুক না কেন তার জন্য প্রস্তুত ছিল। কাল তাদের আসলে যাত্রা শুরু হবে।